আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? গতবারে অনেকগুলো ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিলাম না? যে কিভাবে গ্যাস্ট্রাইটিসটা হচ্ছে। মনের মধ্যে এখন আসলে কেমন, কেমন লাগতেছে না? যে আসলে কিভাবে হচ্ছে? এটা কিভাবে হয়? আসলেই আমাদের বডিতে এমন কি হয় যে আমাদের এই গ্যাস্ট্রাইটিসটা হয় বলেন তো? আ এটা আসলে অনেকেই আ কিভাবে নিবেন জানি না। কারণ আমি আজকে আপনাদেরকে গ্যাস্ট্রাইটিসের অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল কারণগুলো বলতে যাচ্ছি। এটা কোনো ডাক্তার আপনার কাছে প্রকাশ করবে না আসলে। কারণটা হচ্ছে এইভাবে রুগীরা জেনে যাক, এটা মূলত কেউ চায় না। আমি আজকে আপনাদেরকে এই কারণে বলবো যে আপনারা আসলে আমি ইদানিং দেখতেছি যে সবাই অন্ধের মতো গ্যাসের ওষুধের পেছনে দৌড়াচ্ছেন। একটু বুক জ্বালাপড়া করতেছে, দৌড়ায় চলে গেলেন ফার্মেসিতে। একটা গ্যাসের ওষুধ কিনে খেয়ে ফেললেন। আপনি মনে করতেছেন সমাধান হইছে? না, আসলে সমাধান হয়নি, সমস্যা তৈরি হয়েছে। সো আজকে আমি এই পর্বে ফিজিওলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল কারণটা বলবো, যেই কারণে আমাদের গ্যাস্ট্রাইটিস হচ্ছে। চলুন আজকে আমরা একটু কল্পনার জগতে যাই। ঘুরে আসি যে আমাদের পেটের ভেতরে কি হচ্ছে সেইভাবে। আপনি একটা খাবার খেলেন, সেটাই গলার পাইপ বেয়ে স্টোমাকে চলে যায়। আমি চেষ্টা করব মেডিকেল টার্মগুলোকে বাদ দিতে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। পেটে যাওয়ার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন রকম এনজাইম এর মধ্যে এসে পড়ে। কেন পড়ে? কারণটা হচ্ছে আমরা যখন খাবার খাই, খাবারের সাথে আমরা অসংখ্য জীবাণু এবং বালুকণাও খেয়ে ফেলি। অবাক হচ্ছেন? এটাই সত্য। আমরা চোখে দেখি না, কিন্তু আসলে অনেক পরিমাণে এগুলো খেয়ে ফেলি। তো এইগুলো যেন আমাদেরকে বডিতে কোনো হ্যাম্পার না করতে পারে, সেই জন্য এই এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে পড়ে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমি যদি এখন আপনাকে বলি খাবারগুলোকে আরো ক্ষুদ্র, ক্ষুদ্র কণায় তৈরি করার জন্য এগুলো দেওয়া হয়। আপনি তো বলবেন যে আমি তো চিবিয়েই খাই। না ভাই, চিবিয়ে খাওয়া ইজ নট এনাফ। আরো ছোট, ছোট কণায় তৈরি করার জন্য এই এনজাইম গুলো কাজ করে। এখন একটা জায়গায় যদি কোনো অ্যাসিড পড়ে আমরা জানি যে সে জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন দাঁড়ায় না যে পেটের মধ্যে আপনার অ্যাসিড পড়তেছে, অ্যাসিডের চেয়েও শক্তিশালী এনজাইম গুলো পড়তেছে, তারপরও পেট ফোঁটা হয় না কেন? দেখেন, আমাদের আল্লাহ তাআলা কত মহান, যে অ্যাসিড গুলো পড়তেছে, ক্ষয়ও হচ্ছে, কিন্তু নিচে দিয়ে আবার যেই পরিমাণ ক্ষয় হচ্ছে সেই পরিমাণই কোষ তৈরি হচ্ছে, যার ফলে পেট ফুটো হচ্ছে না। কিন্তু সমস্যাটা তখনই দাঁড়ায় যখন এখান থেকে খাবারগুলো টুকরো টুকরো হয়ে যাওয়ার পরে খাবারগুলো আর মুভ করতে না পারে। কারণ আমাদের পেটের সিস্টেমটাই এটা যে আমাদের স্টোমাকে ততক্ষণ পর্যন্ত অ্যাসিড পড়বে এবং এনজাইম গুলো আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা খালি না হচ্ছে। তো এখানে কেন খালি হচ্ছে হয় না? চলেন তারপরে পর্বে যাই। এরপরে আসে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। এইসব জায়গায় সূক্ষ্ম চুলের মতো কিছু জিনিস থাকে, যেটাকে ভিলাই মাইক্রোভিলাই বলে, এবং সেগুলো একটা রিদমে দুলতে থাকে, যেটাকে প্যারাস্টালটিক মুভমেন্ট বলা হয়। এই দোলার কারণটা হচ্ছে এই, যাতে আমাদের খাবারটা যেটা পেটের মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণায় তৈরি হলো, সেটা আস্তে আস্তে বায়ুপথের দিকে আগাতে থাকে এবং খাদ্য কণা শোষিত হতে পারে। কিন্তু এই রিদমটা যদি কোনো কারণে কমে যায় বা ছন্দপতন হয়, তখন এটা স্বাভাবিকভাবে সামনের দিকে এগোতে পারে না। যার একটা কারণ দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে আপনার পেটটা খালি হচ্ছে না। আর যখন খালি না হচ্ছে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যান্ড এনজাইমস গুলো পড়তেছে, গ্যাস্ট্রাইটিস হচ্ছে। দেন আরেকটু আগাই, এরপরেই আসে হচ্ছে আমাদের মলদ্বার বা অ্যানাস। যদি কনস্টিপেশন হয়, তাহলে এই যে আমরা কিন্তু মানে পায়খানা করতে পারি না, বা পেটের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত মলগুলো থেকে যায়। মল যদি না বের হয়ে যায়, তাহলে স্টোমাক থেকে খাদ্যগুলো তো যাবে না, কারণ রাস্তা তো ফুল হয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অ্যাসিড পড়তে থাকবে। তাহলে দেখেন, কনস্টিপেশন একটা কারণ, পেরিস্টালটিক মুভমেন্ট একটা কারণ। এটাকে যদি আমি আইবিএস বলি আপনারা একটু বেটার বুঝবেন। এটা আরেকটা কারণ।
অনিয়ন্ত্রিত অ্যাসিড সিক্রেশন একটা কারণ, অনিয়ন্ত্রিত অন্য কোনো এনজাইম নিঃসরণ কিন্তু একটা কারণ। গেল সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে কারণগুলো থাকতে পারে সেগুলো। এর বাইরে কি আছে? এগুলো এর বাইরে না, এগুলো ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরেই, কিন্তু ওই নালীটার বাইরে আছে আমাদের লিভার। লিভারে যদি কোনো সমস্যা থাকে তাহলে লিভার এনজাইমগুলো ঠিক মতো প্রডিউস করতে পারে না, যার ফলে অ্যাসিডিটি হয় বা গ্যাস্ট্রাইটিস হয়। যেমন আপনি শুনে থাকবেন হ্যাপাটিমেগালি অথবা ফ্যাটি লিভার। হ্যাপাটোমেগালি কি বুঝতে পারছেন না? লিভার বড় হয়ে যাওয়া, ক্লিয়ার? তো এই জাতীয় প্রবলেম যখন আপনার লিভারে থাকবে বা লিভারে যে কোনো প্রবলেমই থাকুক না কেন, তার অ্যাসিডিটি হতে পারে। পিত্তথলিতে পাথরের নাম তো নিশ্চয়ই শুনেছেন। এরকম যদি কোনো রুগী পান তাহলে দেখবেন তাদের অবশ্যই অ্যাসিডিটি থাকবে, এবং তাদেরকে গ্যাস্ট্রাইটিসের যতই ওষুধ খাওয়ানো হোক গ্যাস্ট্রাইটিস কিন্তু নিয়ন্ত্রণে আসে না। যদি আমরা এই কথা বলি তাহলে অবশ্যই এটাও মনে মাথায় রাখতে হবে যে পিত্তথলিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্যাস্ট্রাইটিস হচ্ছে কিন্তু। ইন দ্য মিন টাইম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে একটা ফ্যাক্টর না, আসলে অনেকগুলো ফ্যাক্টর এই এক গ্যাস্ট্রাইটিসের পেছনে দায়ী। এখন আপনি চিন্তা করতে পারেন আপনার কয়টা ফ্যাক্টর থাকতে পারে? একটা অথবা একটারও বেশি। যেই কয়টা ফ্যাক্টরি থাকুক না কেন, আপনি যতই ওষুধ খাচ্ছেন সবগুলো ফ্যাক্টর কি আসলে আপনি বন্ধ করতেছেন, না থামাচ্ছেন, না কন্ট্রোলে আনতেছেন, যার ফলে গ্যাস্ট্রাইটিসটা ভালো হচ্ছে না। চিন্তা করেন এইভাবে গ্যাস্ট্রাইটিসটা হচ্ছে। ধন্যবাদ। পরের পর্বে ইনশাআল্লাহ আমরা আসলে আপনাকে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করব যে কেন গ্যাস্ট্রাইটিসটা ভালো হচ্ছে না।